30 বছর সুখে শান্তিতে একসাথে সংসার করার পরে হঠাৎ করেই আমার বউ ডিভোর্সের জন্য জেদ করতে লাগলো। আমি এবং আমাদের ছেলেমেয়েরা তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে ঝগড়াঝাটি করে ডিভোর্স নিয়ে এই বাড়ি ছেড়ে চলে গেল। সে চলে যাওয়ার 7 দিন পরেই হঠাৎ তার মৃত্যু সংবাদ এলো। আমি তার অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে দেখলাম সেখানে উপস্থিত সবাই তার মহানতার প্রশংসা করছে। তাদের কথা শুনে আমি বিস্মিত হয়ে গেলাম, কেননা যে তার স্বামীর সাথে ঝগড়াঝাটি করে ডিভোর্স নিয়ে চলে এসেছে, তার এত প্রশংসা সবাই কিভাবে করতে পারে। এরপরে যখন আমি তার মৃতদেহের কাছে পৌঁছালাম, তখন তো আমার জ্ঞান হারিয়ে যাওয়ার জোগাড় হলো। কেননা আজকে আমি ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরে দেখি আমার সন্তানেরা কান্না করছে। তাদেরকে কান্না করতে দেখে আমি ক্লান্তি ভুলে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তোমরা এভাবে কাঁদছো কেন? আমার 2 সন্তান, মেয়ের বয়স 25 বছর আর ছেলের বয়স 28 বছর। বড় হয়ে গেলেও মায়ের মৃত্যুর যন্ত্রণা তারা সহ্য করতে পারেনি। তারা কাঁদতে কাঁদতে বলল, বাবা, মা মারা গেছেন। ছেলের মুখ থেকে এই কথা শুনে আমি সেখানেই মাটিতে বসে পড়লাম। মনে হচ্ছিল পুরো পৃথিবীটা শূন্য হয়ে গেছে। 30 বছর একসাথে সংসার করেছি, তাই তার মৃত্যুর খবর শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি ছেলে মেয়ের চোখের জল মুছে তাদের জড়িয়ে ধরে বললাম, যদিও শেষ দিনগুলোতে তার যে ব্যবহার তা আমরা কোনো দিনই ভুলতে পারবো না, কিন্তু তবুও তার মৃত্যু আমাদের জীবনে এক বিশাল আঘাত। আমার মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল, কিন্তু তবুও আমি ছেলে মেয়েকে বললাম আমাদের তার অন্ত্যেষ্টিতে অবশ্যই যেতে হবে। এরপরে আমি সন্তানদের নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলাম, কিন্তু আমার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে সে কেনই আমাকে ছেড়ে চলে গেল, আর কেনই বা এত তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে গেল। এমন কি ঘটেছিল তার সাথে? আমি আজও বুঝে উঠতে পারিনি যে 1 সপ্তাহ আগে সে কেন আমাদের ছেড়ে চলে গেছিল, আর এত কম সময়ে তার মৃত্যুই বা কীভাবে হলো। আমি ভাঙা হৃদয়ে জামা কাপড় বদলে গাড়িতে উঠে বসলাম। ড্রাইভ করতে করতে বারবার আমার চোখ জলে ভিজে যাচ্ছিল, আর আমি তা মুছে ফেলার চেষ্টা করছিলাম। আমার বারবার মনে পড়ছিল মাত্র 7 দিন আগেই সে একটা অদ্ভুত কথা বলে, এবং অনেক ঝগড়াঝাটির পরে আমি সেটা মেনেও নিয়েছিলাম। কিন্তু আমি আজও বুঝতে পারিনি যে সে কেন আমাকে ছেড়ে যাওয়াকেই বেছে নিয়েছিল। এইসব ভাবতে ভাবতেই আমি তার বাপের গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছে গেলাম। ঘরে ঢুকে দেখতে পেলাম সবাই উচ্চ স্বরে কাঁদতে কাঁদতে তার প্রশংসা করতে লাগলো। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, সবাই তো জানে সে বিনা কারণে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, তবুও কেউ তার বিরুদ্ধে কিছুই বলছে না, বরং সবাই তার অমায়িক ব্যবহার, তার আত্মত্যাগের কথা বলছে। যে নারী শেষ বয়সে এসে তার স্বামীকে ছেড়ে দিয়েছে, তার শেষ যাত্রা যে এত সম্মানের হবে আমি তা কল্পনাও করতে পারিনি। অবশেষে আমার মনে এই প্রশ্নগুলো এলো যে এসবের পেছনের কারণ কি। এর উত্তর আমাকেই খুঁজতে হবে। এসব ভাবতে ভাবতে যখন আমি মরদেহের দিকে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই কেউ আমাকে ডাক দিয়ে থামালো এবং আমার হাতে একটা কাগজ তুলে দিল। সেই কাগজটা পড়ে আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল যে কেন সে আমার সঙ্গে এমন ব্যবহার করেছিল। আমি সেখানেই বসে পড়লাম এবং হতবাক দৃষ্টিতে সেই কাগজটার দিকে এক দৃষ্টে তাকিয়ে ভাবতে লাগলাম, এটা কি হলো। এরপরে আমি আমার অতীতে হারিয়ে গেলাম, যেটা দুঃখ, কষ্ট এবং তিক্ত বাস্তবতায় গাঁথা ছিল। আমি সেখানে বসেই পুরনো সব স্মৃতির জাল বুনতে লাগলাম, এবং এখন আমি সব কিছু স্পষ্টভাবে বুঝে গেছি যে স্বামীকে কষ্ট দিয়ে বিদায় নেওয়া নারীও এত সম্মানিত হতে পারে। আমি সেখানেই বসে হাঁটুতে মুখ গুজে অশ্রু সজল চোখে সেই সমস্ত স্মৃতির কথা ভাবতে লাগলাম, যেখানে সত্য লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু আমার চোখে আমার নাম পলাশ। আমি আমার বাবা মায়ের বড় সন্তান। আমার পরে 3 বোন আর 1 ভাই ছিল। যখন আমার বয়স 10 বছর, তখন আমার মা বিধবা হন। বাবার কথা আমার স্পষ্টভাবে মনে নেই, শুধু হালকা একটা ছায়া মাত্র মনে পড়ে। যখন আমার সব কিছু বুঝে ওঠার বয়স ছিল, তখন মা বললেন, এখন থেকেই সংসারের দায়িত্ব তোর কাঁধে। তখন আমার বয়স মাত্র 15 বছর। আমি পড়াশোনা ছেড়ে ছোট্ট একটা মুদির দোকানে কাজ করতে শুরু করলাম। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খাটতাম, কিন্তু তারপরেও আমি বেতন খুবই কম পেতাম, কিন্তু মায়ের কাছে সেটাই অনেক। মা নিজেও পরিশ্রম করতেন, তিনি বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেন। এইভাবেই আমার এবং মায়ের ইনকামে আমাদের সংসার চলতে লাগলো। কখনো কখনো এমন দিনও আসতো যখন ঘরে একটা চালও থাকতো না।
কিন্তু মা আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছেন এবং সেই দুঃসময় কোনোভাবে কেটে গেল। কয়েক বছর কাজ করার পরে দোকানের মালিক বুঝলেন আমি সৎ ও পরিশ্রমী ছেলে, তাই তিনি আমাকে তার বড় দোকানে পাঠালেন এবং আমার বেতন বাড়িয়ে দিলেন। আমি মাকে যখন এই খবর বললাম, মা সঙ্গে সঙ্গেই বললেন, এখন থেকে আমাদের দুইজনের ইনকামে কিছুটা তোর বোনেদের বিয়ের জন্য গুছিয়ে রাখবো। যদিও আমার বয়স তখন মাত্র 15 বছর, কিন্তু পরিস্থিতির চাপে আমি সময়ের আগেই বড় হয়ে গেলাম। আমি সব কিছু বুঝতে শিখে গেলাম। দিনরাত কঠোর পরিশ্রম করার পরে আমরা এক বোনের বিয়ের মতো যৌতুক জোগাড় করতে পারলাম এবং তার জন্য একটা ভালো প্রস্তাব এলে আমরা তার বিয়ে দিয়ে দিলাম। এটা ছিল আমার জীবনের প্রথম সাফল্য। এরপরে আমার পড়াশোনার প্রতি ঝোঁক জন্মালো, তাই আমি আবার পড়াশোনা শুরু করলাম। আমি সারাদিন কাজ করতাম এবং রাতে অবসর সময়ে পড়তাম। আমি আমার ছোট ভাইকেও পড়াশোনার জন্য উৎসাহ দিতাম। টানা 4 বছর কঠোর পরিশ্রম ও সংগ্রামের পরে আমি উচ্চ মাধ্যমিক পাশ করে আইটিআই কলেজে ভর্তি হলাম। এই 4 বছর ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যে একটা। এরপর আমি পড়াশোনার জন্য আরো বেশি পরিশ্রম করলাম এবং ভালো নম্বর পেয়ে পাশও করলাম। এরপরে একটা ভালো কোম্পানিতে চাকরিও পেয়ে গেলাম। এখানে আগের থেকে অনেক বেশি বেতন পেতাম। এই কোম্পানিতে আমি নতুন উদ্যমে পরিশ্রম শুরু করলাম এবং কিছুদিনের মধ্যেই আমার দ্বিতীয় বোনের জন্য একটা বিয়ের প্রস্তাব এলে আমি তার বিয়েও দিয়ে দিলাম। এইভাবেই আমার দ্বিতীয় বোনেরও বিয়ে হয়ে গেল। এরপর একদিন মা আমাকে কাছে ডেকে বললেন, বাবা, তোর বাবার মৃত্যুর পর থেকে তুই একটানা পরিশ্রম করে যাচ্ছিস। তুই তোর দুই বোনের বিয়েও দিয়ে দিয়েছিস, তাই এখন আমি তোর বিয়ে দিতে চাই। মায়ের কথা শুনে আমি তার হাত নিজের হাতের মধ্যে নিয়ে বললাম, মা, আগে আমি আমার আর একটা বোনের বিয়ে দিয়ে দিই, তারপর নিজের কথা ভাববো। কি জানি বিয়ের পরে কি হয়। যদি আমার স্ত্রী এসে আমার মন বদলে দেয়, তখন তুমি কি করবে? এই কথা আমি মজা করেই বললাম। কিন্তু মা বলল, আমার ছেলের উপরে আমার পুরো ভরসা আছে, সে কখনোই এমন কিছু করবে না। মায়ের কথা শুনে আমি হেসে ফেললাম। দিন কাটতে লাগলো, আর 3 বছর পরে আমার ছোট বোনেরও বিয়ে হয়ে গেল। এরপরে মা বলল, এখন তুই তোর 3টি দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছিস, তাই এখন আমি তোর জন্য পাত্রী খোঁজা শুরু করব। তখন আমার বয়স 30 বছর। মা আমার জন্য পাত্রী খুঁজতে লাগলেন এবং এভাবেই বিনা আমার জীবনে এলো। বিনা আসার পর আমার জীবন পুরোপুরি বদলে গেল। আমি ওকে খুবই ভালোবাসতে লাগলাম। ও নিজেও খুবই স্নেহশীলা এবং সকলের মন জয় করতে পারত। ও আসার পরেই বাড়ির সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল এবং মাকে বিশ্রাম দিতে লাগলো। আগে মা লোকের বাড়িতে কাজ করতে যেতেন, কিন্তু এখন তার বয়স অনেক হয়ে গেছে, তাই বিনা তাকে নিশ্চিন্তে বিশ্রাম নিতে দিলেন। বিনা শিক্ষিত মেয়ে, ও সব কাজই সুন্দরভাবে সামলাতে জানতো। আমিও নিশ্চিন্ত মনে সংসারের দায়িত্ব বিনার হাতে সঁপে দিয়ে কাজে বেরিয়ে পড়তাম। মা এখন বিশ্রাম করতেন আর আমার ছোট ভাই পড়াশোনা করছিল। ওর পড়াশোনার সমস্ত খরচ আমি বহন করতাম। বিনা সত্যি ধৈর্য ও সহনশীলতার এক অনন্য উদাহরণ। ওর আগমনে আমাদের জীবন সম্পূর্ণভাবে বদলে গেল। কিন্তু বিয়ের মাত্র 3 মাস পরেই অফিসে হঠাৎ করে আমার উপরে দুর্নীতির অভিযোগ উঠে গেল, আর আমি আমার এই সুন্দর চাকরিটাকে হারালাম। আমাকে শূন্য থেকে শুরু করতে হবে ভেবেই আমি ভেঙে পড়েছিলাম। কিন্তু তখন বিনা আমার কাঁধে হাত রাখলো আর বলল, দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্যই আমার কাজটাও তো আছে। আমিও ভালো সেলাই করতে পারি, আমরা দুজনে মিলে সংসার চালাবো। মায়েরও বয়স হয়ে গেছিল, তাই তার কাছে সাহায্য চাওয়াটা ঠিক হতো না। আবার আমার ভাইও তখন ছোট আর পড়াশোনায় ব্যস্ত। এমন অবস্থায় বিনাই আমার সাহস বাড়ালো এবং আমাকে ভেতর থেকে উদ্বুদ্ধ করলো। বিনা ভোরবেলায় উঠে বাড়ির সব কাজ করত, এরপরে সেলাইয়ের কাজ করত। আমি অবশ্য আর একটা চাকরি পেয়ে গেলাম, কিন্তু বেতন আগের চাকরির তুলনায় অনেকটাই কম ছিল। সংসারের টানাটানি অবশ্যই ছিল, কিন্তু বিনা সাহস এবং ভালোবাসা এতটা শক্ত করলো যে আমি এই কঠিন সময় থেকেও বেরিয়ে আসতে পারলাম। প্রায় 3 বছর ধরে এমনই চলতে থাকলো। এই সমস্ত সমস্যার কারণে আমরা তো ভুলে গিয়েছিলাম যে এখনো পর্যন্ত আমাদের কোনো সন্তানই হয়নি। এরই মাঝে হঠাৎ একদিন বাবার এক পুরনো বন্ধু এলেন এবং তিনি আমাকে দেখে বুকে জড়িয়ে ধরে বললেন, যখন তুমি খুব ছোট ছিলে তখন তোমার বাবা আমাকে বললে, আমি তাকে বলেছিলাম সুযোগ এলে আমি তোমাকে আমার অফিসে একটা চাকরি দেব। এখন সেই কথা রাখার সময় এসে গেছে।
এরপর তিনি আমাকে একটি ঠিকানা দিলেন। আমি পরের দিন সেখানে গেলে তিনি আমাকে খুব যত্নের সাথে গ্রহণ করলেন। আমার মনে হচ্ছিল যেন আমি নিজের কোনো অফিসে ঢুকছি। বাবার বন্ধু সমীর আঙ্কেল আমাকে তার কোম্পানিতে ম্যানেজারের পদে নিয়োগ করলেন এবং সব কাজ বুঝিয়ে দিলেন। ঠিক সেই বছরেই বিনা আমাকে একটা আশ্চর্যকর সুখবর দিল যে সে মা হতে চলেছে। আমি আনন্দে আত্মহারা হয়ে তার হাতে চুমু দিলাম এবং বললাম, তোমাকে আর সেলাইয়ের কাজ করতে হবে না, কারণ এখন ঈশ্বর আমাকে সেই ক্ষমতা দিয়েছেন যে আমার একার ইনকামে এই সংসার সুন্দরভাবে চলবে। 9 মাস পরে আমাদের বাড়িতে প্রথম কোনো সন্তানের জন্ম হলো। আমি ভীষণ খুশি ছিলাম। মাও তার নাতিকে কোলে নিয়ে ভালোবাসায় ভরিয়ে দিল। এখন মায়ের বয়স হয়েছে, তাই তার হাঁটুর ব্যথা লেগেই থাকে। এই কারণে বিনাও বেশি করে তার যত্ন নিতে লাগলো। বিনার এই অভ্যেসটা আমার সবচেয়ে ভালো লাগতো। কখনো কখনো আমি মাকে বলতাম, মা, হয়তো তোমার আগের জন্মের কোনো পুণ্য ছিল, তাই ভগবান তোমাকে বিনার মতো পুত্রবধূ আর আমাকে এমন ভালো স্ত্রী দিয়েছেন। ভগবান আমার অনেক বড় উপকার করেছেন, যা আমি কোনোদিনও শোধ করতে পারবো না। বিনা আমাকে সেই সময়ে ভরসা দিয়েছে, যখন আমি মনে মনে একবার ভেঙে পড়েছিলাম, যখন মনে হয়েছিল আর কেউ আমার পাশে থাকবে না। তখন ওই ছিল আমার একমাত্র ভরসা। ও ভালো মন্দ সব সময়ে আমার পাশে থেকেছে এবং আমাকে ঠিক ও ভুলের পার্থক্য বুঝতে সাহায্য করেছে। আমার সন্তানদের লালন পালনও সে খুব সুন্দরভাবে করেছে। বিনার গুণের কথা যদি লিখতে বসি তাহলে হয়তো কোনো দিনই শেষই হবে না। সে সত্যিই একজন অসাধারণ গৃহিণী হিসেবে নিজেকে প্রমাণ করেছে। আমার জীবনে বিনার গুরুত্বের কথা বলে শেষ করা যাবে না। এরপরে ডাক্তার যখন মাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিলেন, তখন বিনা তার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। আমি ওকে বলেওছিলাম যে তোমার সাহায্যের জন্য আমি একজন নার্স রেখে দেই, কিন্তু ও সঙ্গে সঙ্গে না করে বলল, যদি বাড়ির কোনো বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়ে তাহলেও তাকে অপরিচিত লোকের হাতে সঁপে দেওয়া যায় না। এটা তো সেবা করার একটা সুযোগ, যেটা মন থেকে পালন করা উচিত। ওর এই কথা শুনে আমার মন খুশিতে ভরে উঠল। কয়েকদিন পরে জানতে পারলাম বিনা আবার মা হতে চলেছে, কিন্তু ও নিজের সেই খুশিকে একপাশে সরিয়ে রেখে আমার মায়ের সেবায় নিজেকে নিয়োজিত করলো। মা তার শেষ সময়ে বিনাকে আশীর্বাদ করে বলেছিলেন, তুমি নিজের গুণে এই বাড়িটাকে স্বর্গ বানিয়ে দিয়েছো। ভগবান যেন তোমার এই পুণ্যের ফল অবশ্যই দেন। মায়ের এই আশীর্বাদ শুনে আমি কখনো কখনো হেসে ফেলতাম, কিন্তু বিনা আমাকে থামিয়ে দিয়ে বলতো, তুমি হাসছো কেন? বয়স্কদের আশীর্বাদ কাজে লাগে। বিনার প্রতি মায়ের ভালোবাসা এতটাই গভীর ছিল যে শেষ সময়ে সে বিনাকে নিজের কাছ থেকে যেতেই দিতে চাইতেন না। আমি ছেলে হয়ে যতটা সেবা তার করতে পারিনি, তার চেয়ে অনেক বেশি সেবা বিনা একজন বউ হয়ে করেছিল। মা যখন মারা গেলেন তখন সবচেয়ে বেশি আঘাত ওই পেয়েছিল এবং সবচেয়ে বেশি ওই কেঁদেছিল, কারণ মায়ের সঙ্গে ওর গভীর সখ্যতা গড়ে উঠেছিল। এখন বাড়িতে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে। বিনা অনেকটা চুপচাপ ও গম্ভীর হয়ে থাকতে লাগলো। আমি ওকে সান্ত্বনা দিতাম এবং বলতাম, সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু মায়ের মৃত্যু ওর উপরে গভীর প্রভাব ফেলেছিল। ঠিক এই সময়ে আমাদের দ্বিতীয় সন্তান জন্মালো। তার আগমনে বিনার মন কিছুটা হালকা হলো। আমি মনে মনে ভগবানকে ধন্যবাদ দিলাম, কারণ বিনা সারাদিন একদম নিঃশব্দ থাকতো, আর এটা ভেতরে ভেতরে আমাকে কষ্ট দিত। মেয়ের আগমনে বিনা ব্যস্ত হয়ে পড়লো। ও আবার পুরোদমে সন্তানদের লালন পালনে মন দিল। দিন কাটতে লাগলো আর আমাদের সন্তানরা বড় হয়ে উঠতে লাগলো। এখন আমি চাকরিতে উন্নতি করে একটা ভালো পদে পৌঁছে গেছি আর বিনাও এক সচ্ছল গৃহিণী হয়ে উঠলো। আমরা সন্তানদের ভালো স্কুলে ভর্তি করালাম। বিনা সব দায়িত্ব একা হাতে সামলাতো। ও আমার জীবনে একজন অসাধারণ সঙ্গিনী হয়ে উঠেছিল, একেবারে একজন আদর্শ স্ত্রী। কিন্তু কিছুদিন থেকে আমি লক্ষ্য করছি যে বিনা হঠাৎ করে খুব চুপচাপ থাকতে শুরু করেছে। মাঝে মাঝে আনমনা হয়ে বসে থাকতো আর ওর চোখ জলে ভেসে যেত। বাচ্চারাও আমাকে ওর এই পরিবর্তনের কথা বলেছিল। তাই আমি একদিন ওর ঘরে গেলাম আর মমতা মেশানো গলায় বললাম, বিনা, কি হয়েছে তোমার? আমাদের জীবন একে অপরের সঙ্গে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমিও আমাকে ছাড়া থাকতে পারবে না। তাহলে হঠাৎ করে তুমি এতটা নিঃশব্দ, এতটা বিমর্ষ হয়ে গেছো কেন? তুমি তো জানো আমরা সবাই তোমার উপরে কতটা নির্ভরশীল। এখন তুমিই বলো, তোমার এই নীরবতা ও মনমরা ভাব আমাদের সবাইকে কতটা প্রভাবিত করছে, বিশেষ করে আমাদের সন্তানদের। আমার কথা শুনে সে কিছুক্ষণ চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো।
তারপর মাথা নেড়ে একটু হেসে বলল, কিছু না, আমি শুধু এটাই ভাবছিলাম যে আমি যদি না থাকি তবে এই বাড়ি কিভাবে চলবে। তার এই কথা শুনে আমি তো হতবাক হয়ে গেলাম যে সে এমন কথা কেন বলছে। এরপরে তাকে জিজ্ঞেস করলে সে শুধু এতটুকুই বলল যে সময় এলেই সব জানতে পারবে। আমার মনে হলো ও হয়তো ভেতরে ভেতরে অখুশি। তাই আমি ওকে উত্তর ভারতে ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলাম। কিন্তু ও আমার পরিকল্পনার কথা শুনে রেগে গেল এবং বলল, আমি কোথাও যাচ্ছি না। সেই সঙ্গে ও এমন একটা দাবি করলো যেটা শুনে শুধু আমি না, আমার সন্তানরাও হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ওর চাওয়াটাই এমন ছিল যে আমি বিস্মিত হয়ে ওর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তুমি যা বলছো সেটা কি সত্যি? আমার কথা শুনে সে আবারও বলল, 30 বছর ধরে আমি অনেক ত্যাগ স্বীকার করেছি, কিন্তু এবার আমি নিজের মতো করে বাঁচতে চাই। আমি তোমাকে জীবনের প্রতিটি সুখ দেওয়ার চেষ্টা করেছি, প্রতিটি মুহূর্তে তোমার পাশে থেকেছি, কিন্তু এখন আমার একটা শেষ ইচ্ছে আছে, যেটা আমি তোমার কাছ থেকে চাই। আমি তোমার থেকে ডিভোর্স চাই। এই কথা শুনে আমি সেখানে স্তব্ধ হয়ে বসে পড়লাম আর ওর মুখের দিকে তাকিয়ে বললাম, বিনা, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? বিনা চোখের জল মুছে বলল, আমি একদম ঠিক আছি। আমি আর তোমাদের সঙ্গে থেকে নিজের জীবন নষ্ট করতে চাই না। আমি আমার জীবন প্রথমে তোমার জন্য, তারপর তোমার মায়ের জন্য, তারপর আমার বাচ্চাদের জন্য দিয়ে দিয়েছি। তাই এখন আমি শুধু নিজের জন্য বাঁচতে চাই। আর সেটা করতে হলে আমাকে তোমাদের সবার থেকে আলাদা হতে হবে। আমি ওর দিকে হাত বাড়িয়ে ওকে জড়িয়ে ধরতে চাইলাম আর বললাম, তোমার শরীর ঠিক নেই বিনা, আমি তোমাকে আগে ডাক্তার দেখাবো। যদি তুমি ডিপ্রেশনে থাকো তাহলে আমি সব সময় তোমার পাশে থাকবো। কিন্তু আমাকে তুমি এভাবে নিজের থেকে আলাদা করো না। আমাদের সন্তানেরা এখন বড় হয়েছে ঠিকই, কিন্তু মা বাবার প্রয়োজন তো সারা জীবনই থাকে। ও নিজেকে আমার থেকে সরিয়ে নিয়ে বলল, যখন আমি আমার পুরো জীবন তোমাদের জন্য বিসর্জন দিয়েছি তখন তো সব ঠিকই ছিল, কিন্তু এখন যখন আমি নিজের জন্য কিছু চাইছি তখন তোমাদের খারাপ লাগছে কেন? আমার সমস্ত ভালো কাজের এটাই কি প্রতিদান? 3 দিন ধরে সে একই কথা বলছিল যে আমার ডিভোর্স চাই। আর আমি এই 3 দিন ধরে বুঝতেই পারছিলাম না যে ও কেন এমন চাইছে। যখন কারণ জিজ্ঞেস করতাম ও বলতো, আমি যখন এখানে আর থাকতে চাইছি না তখন তোমরা আমাকে জোর করে রাখতে চাইছো কেন? আমি তাকে সমাজের ভয় দেখালাম, বললাম, লোকেরা কি বলবে? 30 বছর একসাথে থাকার পরে ডিভোর্স? তারা তোমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। যদি আমার কোনো ভুল থাকে তাহলে বলো, কিন্তু এভাবে আমাকে ছেড়ে চলে যেও না। আমি এই কথাগুলো ওকে বললাম, কিন্তু যদি আমি মন দিয়ে লক্ষ্য করতাম তাহলে বুঝতে পারতাম ও আগের চেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছে। চোখের নিচে কালি, চোখ মুখ শুকিয়ে গেছে, কেমন যেন দিন দিন দুর্বল হয়ে পড়েছে। আমার ছেলে মেয়েরাও আমাকে বলেছিল, বাবা, মায়ের শরীরটা ভালো নয়, তাকে ডাক্তার দেখাও। কিন্তু আমি শুধু তাকে ধরে রাখার চেষ্টাই করে গেছি। সব রকম চেষ্টা করেছি, এমনকি তার পায়ে পর্যন্ত পড়েছি। কিন্তু তারপরেও সে ঠান্ডা গলায় বলল, জীবন আমার, সিদ্ধান্ত আমার। আমি আর কারো আবেগী ব্ল্যাকমেলে পড়বো না। আমি শুধু তাই করব যা আমার মন চায়। তোমার হাতে মাত্র 2 দিন আছে, যদি এর মধ্যে আমাকে ডিভোর্স না দাও তাহলে আমি আদালতে গিয়ে ডিভোর্স ফাইল করব। ওর এই কথা শুনে আমার মনে হলো কেউ যেন আমার আত্মাটাই কেড়ে নিল। আর আমি ওকে ডিভোর্স দিয়ে দিলাম। এরপরে বিনা চুপচাপ নিজের জিনিসপত্র গুছিয়ে চলে গেল। আমি কিছুই করতে পারলাম না, শুধু হতবাক চোখে তার দিকে তাকিয়ে রইলাম। বাচ্চারা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এবং বলল, বাবা, তুমি এটা কি করলে? মাকে এভাবে যেতে দিলে কেন? তোমার এটা করা উচিতই হয়নি। ছেলে মেয়ে খুবই কষ্ট পেয়েছিল, কিন্তু 3 দিন পর ওরা আবার পড়াশোনায় মন দিতে বাধ্য হলো। কিন্তু আমার অবস্থা এমন ছিল যেন কেউ আমার শরীরটা ক্ষত বিক্ষত করে তার উপরে লবণ ছিটিয়ে দিয়েছে। দিনরাত এখন জেগেই কাটতে লাগলো। অফিসেও ঠিক মতো কাজ করতে পারতাম না, যদিও অবসর নিতে আর মাত্র 3 মাস বাকি আছে। আমি চাইতাম না এমন কোনো ঘটনা ঘটুক যা আমার রিটায়ারমেন্ট বা পেনশনের উপরে প্রভাব ফেলতে পারে। কিন্তু এখন বাড়ির পরিবেশ কেমন যেন হয়ে গেছে। বিনা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সবকিছুই যেন শেষ হয়ে গেছে। আমি ওর পেছনে যাইনি, কেননা ভেবেছিলাম হয়তো একদিন সে নিজের সিদ্ধান্তের জন্য আফসোস করবে। কিন্তু আমি কি জানতাম আফসোস তো আমাকেই করতে হবে। একটা সপ্তাহ পরে একদিন অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেই
বাচ্চারা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা মা আর নেই। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। এরপরে বাচ্চাদের সঙ্গে নিয়ে আমি দৌড়ে ওর শেষকৃত্যে পৌঁছালাম। কিন্তু সেখানে গিয়ে দেখি সবাই ভগবানের নামের জপ করছে আর ওর প্রশংসা করছে। এসব শুনে আমার মনে একটা সন্দেহ জাগলো যে এটা কিভাবে সম্ভব, যে স্ত্রী তার স্বামীকে অবহেলা করে তার প্রশংসা সবাই কিভাবে করছে। যাই হোক, এরপরে আমি বিনাকে শেষবারের মতো দেখতে এগিয়ে গেলাম। ঠিক তখনই ওর বৌদি আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিল। আমি চোখ তুলে বিনার মুখের দিকে তাকালাম। ওর মুখটা খুবই শান্ত লাগছিল। এরপরে আমি সেই কাগজটা খুলে পড়তে শুরু করলাম। তাতে লেখা ছিল, আমার প্রিয় স্বামী, জীবনের এক নির্মম সত্য আজ আমি জানতে পেরেছি। এটা এমন একটা সত্য যেটা চাইলেও অস্বীকার করতে পারছি না। ডাক্তার আমাকে এমন একটি রোগের কথা বলেছে যা ভাইরাসের মতো ছড়ায় এবং মানুষের শরীরকে ভয়াবহ প্রভাবিত করে। এই রোগে প্রতি 100 জনের একজন বাঁচতে পারে, আর যার হয় তার পুরো পরিবারও আক্রান্ত হতে পারে। এই রোগের কথা জানার পরই আমি ইচ্ছাকৃতভাবে তোমার সঙ্গে ঝগড়া শুরু করি, যেন নিজেকে তোমার থেকে আলাদা করতে পারি। তুমি এবং আমার সন্তানেরা আমার প্রাণের চেয়েও প্রিয়। শুধু এই রোগটার জন্যই আমাকে আলাদা হতে হয়েছে। এই রোগের কোনো চিকিৎসা এখনো পৃথিবীতে নেই। এই রোগে প্রথমে মানুষের ত্বক ফোস্কা পড়ে, তারপর মাংস পচে যায় এবং অন্যদের মাঝে সংক্রমিত হয়। এই কারণেই আমি তোমার কাছ থেকে ডিভোর্স চেয়েছিলাম এবং এখানে বাবার গ্রামের এই নির্জন বাড়িতে একা থাকতে শুরু করি। আমার বিশ্বাস, আমার মৃত্যুর পরে এই চিঠি তোমার হাতে পড়বে। আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে যত কষ্ট দিয়েছি তার থেকে বেশি কষ্ট আমি নিজেই পেয়েছি। তোমাকে ছেড়ে এসেছি আজ তৃতীয় দিন। ভাঙা হৃদয়ে আজ আমি এই চিঠিটা লিখছি। আশা করি এটা তোমার কাছে পৌঁছাবে আর তুমি আমাকে ক্ষমা করে দেবে। এই সমস্ত কথা পড়েই আমি জোরে জোরে কাঁদতে লাগলাম। আমার কান্নার শব্দে চারপাশের মানুষ জড়ো হয়ে গেল আর তারা আমাকে সান্ত্বনা দিতে লাগলো। আমি যখন বাড়িতে ফিরে আমার সন্তানদের এই পুরো ঘটনা বললাম, তখন তারাও আর নিজেদের ধরে রাখতে পারলো না। ফুপিয়ে কেঁদে উঠলো আর বলল, মা আমাদের জীবন বাঁচাতে নিজেকে আমাদের থেকে আলাদা করে নিলেন। তিনি আমাদের সেবা করারও সুযোগ দিলেন না। আমাদের জন্য নিজের জীবন বিসর্জন দিলেন। তিনি যদি আমাদের বলতেন তাহলে তো আমরা তার চিকিৎসার ব্যবস্থা করতে পারতাম। এখন আমি উপলব্ধি করতে পারলাম যে বিনা আমাদের রাগিয়ে চলে গিয়েছিল শুধুমাত্র আমাদের বাঁচাতে। এই উপকারের জন্য আশা করি ভগবান তাকে স্বর্গে সুখে শান্তিতে রাখবেন। এখন আমি প্রতিদিন ফুল নিয়ে তার কবরের কাছে যাই, তার সঙ্গে কথা বলি আর বলি, তুমি হয়তো আজ দুনিয়ায় নেই, কিন্তু তোমার অভাব মৃত্যু অবধি অনুভব করব। এবং আমি প্রার্থনা করি মৃত্যুর পরে যেন তোমার কাছে যেতে পারি। এখন আমি জীবনের সব দায়িত্ব পালন করে শুধু মৃত্যুর অপেক্ষায় বসে আছি। এখন শুধু অপেক্ষা করছি সেই বিনার কাছে যাওয়ার, যে আমাদের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছে, কিন্তু আমাদের কখনো বুঝতেও দেয়নি। এখন আমি বুঝতে পেরেছি সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ হয়। প্রিয়জনদের মঙ্গলের জন্য সমস্ত ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। সময় থাকতে আমাদের সকলের ত্যাগ আর ভালোবাসা বুঝতে শেখা উচিত। কারণ আমরা প্রায়ই আপনজনদের আবেগ আর কষ্ট কেবল তখনই বুঝি যখন তারা আর আমাদের সঙ্গে থাকেন না। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। এই গল্পটা সম্পর্কে আপনার কি মতামত তা জানাতে ভুলবেন না। বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।